বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সম্মানিত স্টুডেন্ট সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যাথোলজি বিষয়ক আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা অ্যানাটমি এন্ড ফিজিওলজি বিষয়ক মোর দেন 34 নাম্বার অফ ক্লাসেস আমরা কমপ্লিট করেছি। আশা করছি এই 34-35টি ক্লাস দ্বারা আপনারা অ্যানাটমি এন্ড ফিজিওলজি বিষয়ের ফাউন্ডেশন এবং বেসিক খুব স্ট্রং করতে পেরেছেন। ধারাবাহিকভাবে আমরা প্যাথোলজি, ফার্মাকোলজি, গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক সার্জারি এবং মেডিসিন বিষয়গুলো আপনাদেরকে পড়াবো। তো আজকে প্যাথোলজি বিষয়ক প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি জানবো সেটা আমরা আগে প্রথমত দেখে নেই। প্রথমত আমরা দেখব প্যাথোলজি বিষয় পরিচিতি, তারপর আমরা দেখব রোগ বা ডিজিজ কি জিনিস, তারপর বিভিন্ন ভাবে রোগের যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগ আমরা দেখব, তারপর প্যাথোলজি আলোচনার ক্ষেত্রসমূহ, প্যাথোলজির শাখাসমূহ, জেনারেল প্যাথোলজি, প্যাথোলজি সম্পর্কে একজন প্যারামেডিক্যাল প্র্যাকটিশনারের কি কি জানা উচিত ন্যূনতম সেই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি আমরা প্রদাহ বা ইনফ্লামেশন এবং সংক্রমণ বা ইনফেকশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এদের মধ্যে উদাহরণ সহ তুলনামূলক পার্থক্য দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে হোয়াট ইজ প্যাথোলজি। প্যাথোলজি আসলে কি জিনিস, প্যাথোলজি বিষয়টা বা শব্দটা দ্বারা আমরা কি মিন করব সেটা আমাদের আগে বোঝার ব্যাপার আছে। প্রথমত প্যাথোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে, একটি হচ্ছে প্যাথোজ এবং একটি হচ্ছে নলেজ। তো প্যাথোজ এবং নলেজ এই দুটি শব্দ মিলে প্যাথোলজি শব্দটি গঠিত হয়েছে। যেখানে প্যাথোজ যেহেতু গ্রিক শব্দ, এটার একটা ইংলিশ মিনিং আছে, এই ইংলিশ মিনিংটা হচ্ছে সাফারিংস, ঠিক আছে। এবং যে লগজ আছে, লগজ এটা একটা গ্রিক শব্দ যার ইংলিশ মিনিং হলো নলেজ। এই দুইটা গ্রিক শব্দ মিলে এগুলোর যে ইংলিশ মিনিং, এই ইংলিশ মিনিং থেকে আমরা কি বাংলা মিনিং পাচ্ছি সেটা একটু দেখি। সাফারিংস মানে হচ্ছে কি? সাফারিংস মানে হচ্ছে পীড়া বা ভোগান্তি বা কষ্টদায়ক এই জাতীয় কিছু। এবং লগজ বা নলেজ মানে কি জিনিস? নলেজ মানে হচ্ছে জ্ঞান, বিদ্যা বা অধ্যয়ন এই জাতীয় কিছু একটা জিনিস, ঠিক আছে। তাহলে এই যে দুটি শব্দ ভাঙলাম এবং আমরা ভেঙে দেখলাম, অতএব শাব্দিকভাবে প্যাথোলজি শব্দের অর্থ দাঁড়ায় কি? শাব্দিকভাবে প্যাথোলজির অর্থ দাঁড়ায় হচ্ছে ভোগান্তি বা রোগ অবস্থার জ্ঞান, বিদ্যা অথবা অধ্যয়ন। এই বিষয়টাই মানে এইটুকুই আমরা শাব্দিকভাবে প্যাথোলজি সম্পর্কে বুঝতে পারছি। এখন আসেন যে ডেফিনেশন অফ প্যাথোলজি বা প্যাথোলজির যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাটা আসলে কেমন হওয়া উচিত বা কি দাঁড়ায়। প্রথমত চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় রোগীর কোষ, কলা কিংবা অঙ্গের যে রোগ অবস্থা রয়েছে সেই রোগ অবস্থার ঘটনগত এবং কার্যগত যে পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হয় বা যা আলোচনা করে তাকেই প্যাথোলজি বলা হয়, ঠিক আছে। এটা গেল একেবারে বেসিক কথা প্যাথোলজি সম্পর্কে, প্যাথোলজি বিষয় সম্পর্কে। তারপর দ্বিতীয় কথা, এটা থেকে আমরা কি পাচ্ছি, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় রোগের অধ্যয়ন করা হয় বা রোগের জ্ঞান অর্জন করা হয় বা রোগের বিদ্যা অর্জন করা হয় সেটাই হচ্ছে প্যাথোলজি। তাহলে প্যাথোলজি একটা বিষয় বা একটা সাবজেক্টের নাম যেটা বিজ্ঞানের একটা শাখা, ঠিক আছে। বিজ্ঞানের একটা শাখা যেখানে মানুষের ডিজিজ বা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আমরা যদি প্যাথোলজি সম্পর্কে আরো কিছু বলতে চাই, যে প্যাথোলজি হলো বিজ্ঞান এবং চিকিৎসার মধ্যে সেতু বন্ধন। কেন সেতু বন্ধন? কারণ যার উপর নির্ভর করে, এই প্যাথোলজির উপর নির্ভর করে একটি রোগের যে নির্ণয় পদ্ধতি রয়েছে, তারপর এটার সৃষ্টির কারণ, রোগ সৃষ্টির কারণ সমূহ রয়েছে, তারপর রোগ আক্রান্ত যে ব্যক্তি রয়েছে সেই রোগ আক্রান্ত ব্যক্তির যে অঙ্গে রোগ আক্রান্ত হয়েছে সেই রোগ আক্রান্ত অঙ্গের ঘটনগত এবং কার্যগত কি পরিবর্তন হয়েছে, সেই রোগের কি চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা হবে এবং এই রোগটা নিয়ে পরবর্তীতে কি ধরনের গবেষণা করা হবে, এই বিস্তারিত বিষয়গুলো এই প্যাথোলজি বিষয়টার উপর নির্ভরশীল। তাহলে আমরা বুঝতে পারছি যে প্যাথোলজি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে চিকিৎসা এবং বিজ্ঞানের মধ্যে সেতু বন্ধনও বটে, ঠিক আছে। তাহলে এইটুক পর্যন্ত আশা করছি আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখবো হোয়াট ইজ ডিজিজ বা রোগ কি জিনিস। যেহেতু আমরা দেখলাম বা জানলাম যে প্যাথোলজি রোগ নিয়ে কথা বলছে এবং আমরা যদি প্যাথোলজি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করি আমরা হিউম্যান বডি ডিজিজ সম্পর্কে জ্ঞান লাভ করব। তো আমাদেরকে ডিজিজ বা রোগ কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ডিজিজ শব্দটি যদি চিকিৎসা পরিভাষা অনুযায়ী আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায় সেটা আমরা একটু দেখব। তবে আগে বলি যে চিকিৎসা পরিভাষা কি জিনিস। চিকিৎসা পরিভাষা আমরা মেডিকেল
টার্মিনোলজি, চিকিৎসা পরিভাষা বা মেডিকেল টার্মিনোলজি অ্যানাটমি ফিজিওলজিতে ভালোভাবে পড়িয়েছি। আমরা দেখেছি সেখানে একটা শব্দের প্রিফিক্স থাকে এবং সাফিক্স থাকে এবং দুটি মিলে একটি অর্থবহুল শব্দ গঠন করে। এখানেও তার বিপরীত কিছু নয়, এখানেও মেডিকেল টার্মিনোলজি দিয়ে মেডিকেল যে প্রিফিক্স এবং সাফিক্স রয়েছে সেটি দিয়ে ডিজিজ শব্দটি গঠিত হয়েছে। প্রথম অংশটি হচ্ছে প্রিফিক্স ডিজ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে সাফিক্স ইজ। এই ডিজ ইজ মিলে কি হলো? ডিজ মানে অ্যাবনর্মাল অর পেইনফুল অর ল্যাক। আমরা আগেই জানি বা জানতাম যে ডিজ কোন শব্দের পূর্বে প্রিফিক্সে যদি থাকে তাহলে এটার মিনিং হবে অ্যাবনর্মাল অর পেইনফুল অর ল্যাক, মানে হচ্ছে অস্বাভাবিক অথবা যে কষ্টদায়ক, বেদনাদায়ক অথবা ঘাটতি, ঠিক আছে। এবং দ্বিতীয় অংশ যে ইজ, ইজ শব্দের অর্থ কমফোর্ট, ইজ শব্দের অর্থ কমফোর্ট, আরাম অথবা স্বাচ্ছন্দ্য। তাহলে দুইটা মিলে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ শাব্দিকভাবে ডিজিজ বা রোগের অর্থ দাঁড়াচ্ছে আরাম বা স্বাচ্ছন্দ্যের ঘাটতি বা এক কথায় অশান্তি, এক কথায় অশান্তি। অতএব চিকিৎসা এই যে ডিজিজ কিংবা রোগ এর যে সংজ্ঞা কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। এক কথায় ডিজিজ বা রোগের সংজ্ঞা দ্বারা এরকম যে হিউম্যান বডির যে কোষ কলা অথবা অঙ্গের গঠনগত এবং কার্যগত যে অস্বাভাবিকত্ব ঘটে সেই অস্বাভাবিকত্বকে বোঝায়, যা রোগীর স্বাচ্ছন্দ্যকে বিঘ্নিত করে। অর্থাৎ ডিজিজ মানে একটা হিউম্যান বডির কোনো একটা পার্ট, কোনো একটা অংশ যেখানে তার কাজের অথবা ঘটনগত পরিবর্তন বা অস্বাভাবিকত্ব দেখা দিয়েছে, যেটার কারণে পেশেন্টটা সাফার করতেছে, যেটার কারণে পেশেন্টের অস্বস্তি, অশান্তি, আরামের ঘাটতি, আরামের অভাব দেখা দিয়েছে এবং যে কি বলে এটাকে স্বাচ্ছন্দ্যতার বিঘ্ন ঘটেছে। তাহলে আমরা অ্যানাটমি এন্ড ফিজিওলজিতে কিন্তু সবকিছু নর্মাল দেখেছি। ফিজিওলজিতে নর্মাল ফাংশন অফ হিউম্যান বডি এন্ড অর্গানস অফ হিউম্যান বডি দেখেছি, আর প্যাথোলজিতে দেখবো হচ্ছে অ্যাবনর্মালিটি। অর্থাৎ আমরা যখন নর্মালটা এখন জানি, এখন আমরা অ্যাবনর্মালিটিও বুঝতে পারবো। আমরা যখন জানি হার্টের নর্মাল ফাংশন, আমরা যখন জানি লিভারের নর্মাল ফাংশন, আমরা যখন জানি কিডনির নর্মাল ফাংশন, তখন অ্যাবনর্মাল যখন ফাংশন ক্রিয়েট হবে এগুলো থেকে, তখন পেশেন্টটা অ্যাকচুয়ালি কিছু সিমটমস শো করবে এবং কিছু সাফারিংসে পড়বে, যেগুলো আমরা বুঝবো যে একটা রোগ অবস্থা, ঠিক আছে। তাহলে প্যাথোলজি কথা বলে হচ্ছে অ্যাবনর্মালিটিস নিয়ে, ঠিক আছে, অ্যাবনর্মালিটিস নিয়ে। আর ফিজিওলজি কথা বলে হচ্ছে নর্মালিটিস নিয়ে। একটা অর্গানের নর্মাল ফাংশন কি সেটা নিয়ে অ্যানাটমি ফিজিওলজি কথা বলেছে, আপনারা এটা জেনেছেন। এখন আমরা যদি নর্মালটা না জানি অ্যাবনর্মাল কিভাবে পড়বো, কিভাবে বুঝবো? এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা অ্যানাটমি ফিজিওলজি ভালোভাবে অধ্যয়ন করেছি, নর্মালটা জানি, এখন আমরা অ্যাবনর্মালিটিস গুলো খুঁজে খুঁজে বের করতে পারবো, অর্থাৎ ডিজিজ গুলো খুঁজে খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। এখন আসেন যে ডিজিজ বা রোগ রয়েছে, এই রোগটা কি কি ভাবে শ্রেণী বিভাগ করা যায়, এটা যে ক্লাসিফিকেশন, ডিজিজের ক্লাসিফিকেশন আমরা কি কি ভাবে করতে পারি, এটা একটা ব্যাপার। ডিজিজটাকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে। যেমন ধরেন ডিজিজটা কি দিয়ে ঘটিত হলো, কি দ্বারা ডিজিজটা তৈরি হলো, যেমন এটা কি ভাইরাস দ্বারা হলো, এটা ভাইরাল ডিজিজ, এটা কি ব্যাকটেরিয়া দ্বারা হলো, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা কি অটো ইমিউন ডিজিজ, এটাকে আমাদের হিউম্যান বডির যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম মেডিয়েটেড কোনো ডিজিজ কিনা, অথবা এটা কি ফরেন কোনো বডি দ্বারা হইলো কিনা, ঠিক আছে, এটা কোনো ধরনের ট্রমার কারণে হলো কিনা, সেটার উপর কারণের উপর ভিত্তি করে রোগ ডিজিজকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি, এটা একটা বিভাগ। আবার তীব্রতার উপর ডিপেন্ড করে একটা রোগীর আমরা শ্রেণী বিভাগ করতে পারি, একটা রোগ কতটা তীব্র, যেমন এটার উপর নির্ভর করে আমরা একটা ডিজিজ বলতে পারি মাইল্ড, হালকা, মডারেট, মাঝারি, সিভিয়ার, তীব্র, ঠিক আছে। কিন্তু এখানে আমরা আপনাদেরকে কোনটি দেখাচ্ছি? এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে যে রোগ অবস্থার সময়কালের উপর নির্ভর করে যে রোগের শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগটা আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই রোগ অবস্থার সময়কালের উপর নির্ভর করে ডিজিজ কন্ডিশন বা রোগ অবস্থাকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটি হচ্ছে অ্যাকিউট বা অ্যাকিউট কন্ডিশন আর অ্যাকিউট ইলনেস, দ্বিতীয়টি ক্রনিক কন্ডিশন আর ক্রনিক ইলনেস, তৃতীয়টি হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক। এই তিনটা হচ্ছে যে রোগ অবস্থার সময়কালের উপর নির্ভর করে শ্রেণী বিভাগ, এবং আপনারা এই শব্দগুলো প্রায়শই দেখবেন, অ্যাকিউট অ্যাকিউট অ্যাকিউট, ক্রনিক ক্রনিক ক্রনিক, তাই না? এখন অ্যাকিউট কি জিনিস, ক্রনিক কি জিনিস, এটা যদি আমরা আপনাদের ক্লিয়ার করে দিতে পারি, তাহলে এগুলো যেখানেই দেখেন না কেন আপনাদের জ্ঞানটা স্বচ্ছ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা সম্পর্কে এক কথায় আপনারা মিনিংটা আপনাদের অন্তঃস্থ করে নিতে পারবেন। এখন অ্যাকিউট অবস্থা বা তীব্র অবস্থা
যেটাকে অ্যাকিউট কন্ডিশন বা অ্যাকিউট ইলনেস বলা হচ্ছে, এটা কি জিনিস এটা আগে আমরা দেখি। এই ধরনের অবস্থা বা রোগ অবস্থা সমূহ বা অসুস্থতা সমূহগুলো সচরাচর সাধারণত হঠাৎ প্রকাশ পায়, ঠিক আছে, হঠাৎ এগুলোর হঠাৎ বিকাশ ঘটে এবং অল্প সময়ের জন্য এগুলো স্থায়ী হয়। তাহলে আমরা এখানে দুটি কথা পেলাম, একটা হচ্ছে যে এই অ্যাকিউট কন্ডিশনের রোগগুলো হঠাৎ বিকাশ লাভ করে এবং সেগুলো স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়, অল্প সময়ের জন্য স্থায়ী হয়, প্রায়শই কয়েক ঘন্টা বা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বা 1-2 সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ সাস্টেইন করতে পারে, স্থায়ী হতে পারে, তারপর এগুলো কিউর হয়ে যায়, ভালো হয়ে যায়। এই সমস্ত ডিজিজ বা ডিজিজ কন্ডিশন গুলোকে আমরা বলছি অ্যাকিউট ডিজিজ। এটার উদাহরণ কি দেওয়া যেতে পারে? যেমন ধরেন বোন ফ্র্যাকচার, একটা পেশেন্টের বোন ফ্র্যাকচার হয়েছে, এটা কিন্তু বছরের পর বছর সাফার করার কোনো ব্যাপার নয়। এটা প্রপার ট্রিটমেন্ট করলে সেটা অটোমেটিক্যালি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের ভিতর মোটামুটি পেশেন্ট একটা স্ট্যাবল কন্ডিশনে চলে আসবে। একই সাথে যেমন ধরেন একটা পেশেন্টের নিউমোনিয়া হলো, সেই নিউমোনিয়া পেশেন্ট সর্বোচ্চ 7 থেকে 14 দিন লাগবে, সে কিউর হইতে ঠিক হয়ে যাবে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ। একই সাথে যেমন ধরেন ডায়রিয়া, এটা কয়েকদিন কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, যেমন ধরেন সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা হালকা, এগুলো কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এই অবস্থাগুলো সবগুলো যেগুলো উদাহরণ দিলাম, এগুলো হচ্ছে অ্যাকিউট কন্ডিশন বা অ্যাকিউট ইলনেস, অ্যাকিউট অবস্থা বা অ্যাকিউট অসুস্থতা, ঠিক আছে। এবার আসেন ক্রনিক অসুস্থতা বা ক্রনিক ইলনেস কি জিনিস, ঠিক আছে। ক্রনিক বা দীর্ঘস্থায়ী অবস্থা বা ক্রনিক ইলনেস অর ক্রনিক ইলনেস, ক্রনিক ইলনেস অর ক্রনিক কন্ডিশন, এটা কি জিনিস? এই ধরনের অবস্থা বা অসুস্থতাগুলো সাধারণত ধীরে ধীরে বিকাশ লাভ করে এবং দীর্ঘ সময় পর্যন্ত, একটা বর্ধিত সময় পর্যন্ত এগুলো মানুষকে ভোগান্তিতে রাখে, মানুষকে ভোগায়। যেমন ধরেন কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত এগুলো একটা মানুষকে আক্রমণ করতে পারে, একটা মানুষের শরীরে থাকতে পারে, ইভেন দো এটা সারা জীবনও ক্যারি করতে হতে পারে। যেমন ধরেন একটা পেশেন্টের অস্টিওপোরোসিস রয়েছে, একটা হাড়ের একটা স্থায়ী রোগ, ক্রনিক ডিজিজ। এই পেশেন্টটা অস্টিওপোরোসিসের পেশেন্টটা, তাকে সারা জীবন এই ডিজিজটা ক্যারি করতে হবে, এটার কোনো ধরনের কিউরেটিভ ট্রিটমেন্ট নাই, কোনো ধরনের কিউরেটিভ বা পুরোপুরি ভালো হয়ে যাবে এমন কোনো চিকিৎসা নেই। একই সাথে অস্টিও আর্থ্রাইটিস, একটা পেশেন্ট অনেক দিন ধরে সাফার করবে। একই সাথে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটারও একটা ক্রনিক স্থায়ী একটা রোগ, যদি খারাপ অবস্থা চলে যায় এবং সেটার অ্যাকচুয়ালি কিছুই করার থাকে না, একটা ক্রনিক ইলনেস যেটা ধারাবাহিকভাবে পেশেন্টটাকে হার্ট ফেলিওরের দিকে নিয়ে আলটিমেটলি পেশেন্টটার ডেথ পর্যন্ত নিয়ে যাবে। সিওপিডি কোনো ধরনের কিউরেটিভ ট্রিটমেন্ট নাই, যদি না এটা আর্লি স্টেজে ধরা পড়ে আর কি। একই সাথে হ্যাপাটাইটিস বি, এটাও একটা ক্রনিক ইলনেস, একটা পেশেন্টের শরীরে যখন হ্যাপাটাইটিস বি প্রবেশ করলো সেটা কিন্তু আর বের হবে না, সেটা তাকে একটা শেষ পর্যন্ত নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ক্রনিক ইলনেস অর ক্রনিক কন্ডিশন বা ক্রনিক পর্যায়ের রোগ। এখন তৃতীয়টি হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক। অ্যাকিউট অন ক্রনিক এটা কি জিনিস? আবার আমরা উপরে দেখলাম অ্যাকিউট এবং ক্রনিক, ক্রনিক এর দুইটা বুঝলাম, দুইটা বুঝে আসছে ইনশাআল্লাহ, এবং এখন দেখতে হবে অ্যাকিউট অন ক্রনিক কি জিনিস। যে সকল রোগ মূলত ক্রনিক ডিজিজ, ক্রনিক রোগ বা ক্রনিক রোগ অবস্থা, এই ক্রনিক রোগ অবস্থাগুলোর মধ্যেই ধরেন একটা পেশেন্ট হ্যাপাটাইটিস বি ভাইরাসে সাফার করতেছে, এটা একটা তার ক্রনিক অসুস্থতা, ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজের মধ্যে হঠাৎ করে আকস্মিক ভাবে এই একটা আক্রমণ যখন ঘটবে, হঠাৎ করে আকস্মিক ভাবে একটা ব্যাপকভাবে আক্রমণ ঘটলো, একটা খারাপ ফাংশন ক্রিয়েট হইলো, যে লিভারটা ফেল করলো, লিভার ফেল করলে যে যা যা সিমটমস দেখা দেওয়ার সেগুলো হঠাৎ করে দেখা দিল, তখন সেই অবস্থাটাকে আমরা বলবো অ্যাকিউট অন ক্রনিক। অ্যাকিউট অন ক্রনিক। একই সাথে ধরেন একটা সিওপিডির পেশেন্ট, সে সিওপিডি বহন করছে, সিওপিডির কারণে হঠাৎ করে সেই পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট উঠলো, হার্ট ফেল করলো এবং সেই পেশেন্টটা একটা ভালো মাত্রায় তীব্র আক্রমণের শিকার হলো। এই অবস্থাটাকে বলা হবে অ্যাকিউট অন ক্রনিক। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারলেন। আর এছাড়াও অন্যান্য ভাবে যে ডিজিজকে ক্লাসিফাই করা যায়, এগুলো আশা করি বুঝতে পেরেছেন, যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার, তারপর ডিজিজটা কি কারণে হলো, ভাইরাল, ব্যাকটেরিয়াল না ফাঙ্গাল, নাকি অটো ইমিউন ডিজিজ, নাকি ফরেন বডির কারণে হয়েছে, ট্রমা অথবা ফিজিক্যাল যে বার্ন দ্বারা হলো, নাকি ফ্রস্ট বাইট দ্বারা হলো, নাকি এই জাতীয় জিনিসগুলো, অর্থাৎ কি কারণে ডিজিজটা হলো সেটার উপর নির্ভর করেও রোগকে শ্রেণী বিভাগ করা যায়, রোগের তীব্রতার উপর বেস্ট করে ডিজিজকে শ্রেণী বিভাগ করা যায়। একই সাথে রোগের যে সময় সীমা আছে সেটার উপর বেস্ট করে আমরা, যেটা বেশি ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে এখানে জানিয়ে দিলাম।
পল্লী চিকিৎসকদের এটুকু পর্যন্ত জানলেই মোর দেন এনাফ, ঠিক আছে? ওকে, এখন আসেন যে এরিয়া অফ এরিয়া অফ স্টাডি অফ প্যাথোলজি। প্যাথোলজি আলোচনার ক্ষেত্রসমূহ কি কি? প্যাথোলজি যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কি কি ক্ষেত্রে কি কি ক্ষেত্র নিয়ে আলোচনা করে? আম, প্রথমত প্যাথোলজি রোগের রোগের 4টি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। প্রথমত কারণ বা ইটিওলজি, কারণ যেটাকে জেনারেল ইংলিশ অনুযায়ী কজ বলা হয়, কারণ বলা হয়। তো এই কারণ মেডিকেলের ভাষা অনুযায়ী এটাকে বলা হয় এটিওলজি, অর্থাৎ একটা ডিজিজ বা রোগ তৈরি হওয়ার কারণ কি সেটা নিয়ে প্যাথোলজি কাজ করে। দ্বিতীয়ত এটি সৃষ্টির প্রক্রিয়া, এটা কিভাবে সৃষ্টি হলো, প্যাথোজেনেসিস, যেমন ধরেন এটা আহ, একটা হিউম্যান বডিতে কোভিড-19 করোনা ভাইরাস প্রবেশ করলো, তারপর সে প্রবেশ করে কোথায় আক্রমণ করলো, তারপর ওইখানকার স্থানীয় মানে লোকাল কি কি পরিবর্তন হইলো, সিস্টেমিক কি কি পরিবর্তন হইলো। হ্যাঁ, এই যে তার সৃষ্টির প্রক্রিয়াটা রয়েছে এটাকে বলে প্যাথোজেনেসিস অর প্যাথোফিজিওলজি। তার মানে এই এই বিষয়টা নিয়েও প্যাথোলজি আলোচনা করে। তৃতীয় ক্ষেত্র কোনটি? তৃতীয় ক্ষেত্র হচ্ছে কোষ, কলা অথবা অঙ্গের যে ঘটনগত পরিবর্তন রয়েছে, একটা আক্রান্ত কোষ অথবা আক্রান্ত কলা বা আক্রান্ত অঙ্গ, এই আক্রান্ত অঙ্গ কোনো একটা রোগে যখন আক্রান্ত হলো, সেই আক্রান্ত হওয়ার পর সেই অঙ্গটার ঘটনগত কি কি পরিবর্তন ঘটে সেটা নিয়ে ডিসকাস করে হচ্ছে প্যাথোলজি। এটাকে বলা হয় মরফোলজিক্যাল চেঞ্জেস, এটাকে বলা হয় মরফোলজিক্যাল চেঞ্জ। এই মরফোলজিক্যাল চেঞ্জ নিয়ে প্যাথোলজি কথা বলে। চতুর্থ, ঘটনগত পরিবর্তনের পাশাপাশি গঠনগত পরিবর্তনের সাথে যে ক্রিয়ার সম্পর্ক নিয়ে প্যাথোলজি ডিসকাস করে, এটাকে বলা হয় ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। অর্থাৎ ঘটনগত পরিবর্তনের সাথে সাথে যে ক্রিয়ার সম্পর্ক রয়েছে, কাজের সম্পর্ক রয়েছে, সেটা নিয়েও বা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নিয়েও প্যাথোলজি আলোচনা করে। রোগের মূলত এই 4টি বিষয় নিয়ে প্যাথোলজি ডিসকাস করে, ঠিক আছে? এবার আসেন ব্রাঞ্চেস অফ প্যাথোলজি। প্যাথোলজি শাখা সমূহ সম্পর্কে আমরা জেনে নিব। প্যাথোলজি প্রধানত 3টা শাখা রয়েছে, একটি হচ্ছে জেনারেল প্যাথোলজি, একটি সিস্টেমেটিক প্যাথোলজি, আর অপরটি হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। প্রথমত আমাদেরকে জানতে হবে এই প্রত্যেকটা শাখার পরিচয়, এগুলো কেন শাখায় বিভক্ত হলো এবং কোন শাখায় কি ব্যাপার নিয়ে আলোচনা করা হয় সেগুলো আমরা দেখব। প্রথম কথা হচ্ছে সবগুলোই প্যাথোলজির শাখা, এক জায়গায় এক ধরনের আলোচনা করা হয়, এখানেই শুধু পার্থক্য। প্রথমে আমরা দেখব জেনারেল প্যাথোলজিতে কি নিয়ে আলোচনা করা হয় বা জেনারেল প্যাথোলজি কি জিনিস। জেনারেল প্যাথোলজি হচ্ছে বা প্যাথোলজির একটি শাখা, আরো একটি সাব ক্যাটাগরি, যেখানে মানবদেহের কোষ কলার যে সাধারণ কিছু প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়, যেগুলো সচরাচর সকল রোগের ক্ষেত্রেই সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ রোগের যে মৌলিক প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে জেনারেল প্যাথোলজি বলা হয়। যেমন ধরেন ইনফ্লামেশন বা প্রদাহ, ইনফেকশন বা সংক্রমণ, সেল ইনজুরি, তারপর ইনফ্রাকশন, নিউপ্লাজম, ইস্কেমিয়া, এই জাতীয় জিনিসগুলো যেখানে আলোচনা করা হয় এগুলোকে বলা হয়, এই শাখাটাকে বলা হচ্ছে জেনারেল প্যাথোলজি। এই যে জিনিসগুলো যে টার্মগুলো আমি বললাম, এই টার্মগুলো আসলে সচরাচর প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই আসলে কোনোটা না কোনোটা মৌলিক পরিবর্তন হয় বলেই রোগটা তৈরি হয়। এই শব্দগুলোর মধ্যে কোনোটা না কোনোটা পরিবর্তন হয় বলেই সেখানে একটা রোগ তৈরি হচ্ছে, ঠিক আছে? তাইলে জেনারেল প্যাথোলজি কি আমরা বুঝলাম। এবার আসেন সিস্টেমেটিক প্যাথোলজি কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। সিস্টেমেটিক প্যাথোলজি হচ্ছে যে নির্দিষ্ট কলা বা অঙ্গে, আমাদের শরীরের নির্দিষ্ট টিস্যু বা নির্দিষ্ট অর্গানে সংঘটিত নির্দিষ্ট রোগ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সিস্টেমেটিক প্যাথোলজি। যেমন ধরেন আমাদের শরীরে যে সিস্টেমগুলো রয়েছে বা তন্ত্রগুলো রয়েছে, আমরা যতগুলো অ্যানাটমি ফিজিওলজিতে তন্ত্র পড়ে এসেছি, 11টা 12টা সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী যে রোগগুলো সংঘটিত হয় সেই রোগগুলো নিয়ে যেখানে ধারাবাহিকভাবে আলোচনা করা হয় সেটাকে বলা হয় সিস্টেমেটিক প্যাথোলজি। যেমন ধরেন ত্বক এবং উপাঙ্গতন্ত্রের রোগ, ত্বকের রোগ, হ্যাঁ, তারপর পরিপাকতন্ত্রের রোগ সমূহ, তারপর শ্বাসতন্ত্রের রোগ সমূহ, স্ত্রী প্রজনন তন্ত্রের রোগ সমূহ, এই জাতীয় রোগগুলো যেখানে ধারাবাহিকভাবে সিস্টেম অনুযায়ী সিস্টেম বেসড আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক প্যাথোলজি। তারপর আসেন হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজি কি জিনিস? ক্লিনিক্যাল প্যাথোলজি উপরের দুইটা থেকে একটু ভিন্ন, আরো একটু গভীর জ্ঞান। এখানে মানুষের শরীর থেকে সংগ্রহিত কোষ, কলা কিংবা অন্যান্য নমুনা যেটা সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করার পর এর উপর এই যে জৈব রাসায়নিক, বায়োকেমিক্যাল এবং অণুজীব বিজ্ঞান যেটাকে মাইক্রোবায়োলজি বলা হয়, এটার যে প্রায়োগিক যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, যে ব্যবহারিক যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, এই ব্যবহারিক ক্রিয়া প্রতিক্রিয়া এই নমুনার উপর প্রয়োগ করা হবে এবং প্রয়োগ করার ফলে রোগ সাপেক্ষে ওই নমুনাতে সংঘটিত
কি কি পরিবর্তন হয় সেই পরিবর্তন নিয়ে আলোচনা করে। যেমন ধরেন রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, সেরোলজিক্যাল টেস্ট এটসেট্রা। তাইলে আমরা বুঝতে পারছি যে ল্যাবরেটরিতে যে প্যাথোলজিস্টগণ কাজ করে থাকে, বিভিন্ন ব্লাড টেস্ট করে থাকে, ইউরিন এক্সামিনেশন করে থাকে, হ্যাঁ, এগুলো মূলত হচ্ছে এই ক্লিনিক্যাল প্যাথোলজি। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল প্যাথোলজি, সিস্টেমেটিক প্যাথোলজি এবং জেনারেল প্যাথোলজি কি জিনিস আমরা বুঝলাম। ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যাকচুয়ালি যারা প্যাথোলজিস্ট তারা ভালো করে পড়বে। আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি সম্পর্কে অতটা ভালো না বুঝলেও চলবে, তবে ক্লিনিক্যাল প্যাথোলজি সম্পর্কে আমরা যে রিপোর্ট আন্ডারস্ট্যান্ডিং, কোন রিপোর্ট কিভাবে বুঝতে হয় সেটার একটা ব্যাপার আছে, নর্মাল ভ্যালু, নর্মাল রেঞ্জ গুলো জানার একটা ব্যাপার আছে। তবে আপনাদেরকে জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমেটিক প্যাথোলজি ভালোভাবে জানতে হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে যে ব্রাঞ্চেস অফ প্যাথোলজি নিয়ে কথা ছিল। এরপর আসেন, মাঝখানে আমি একটু বলে নেই, একজন প্যারামেডিক্যাল প্র্যাকটিশনারের প্যাথোলজি সম্পর্কে কতটুকু ন্যূনতম জ্ঞান রাখা দরকার বা রাখা উচিত। প্রথমত তাকে জানতে হবে প্যাথোলজি সম্পর্কে, যে প্যাথোলজি বিষয় পরিচিতি আছে সেটা জানতে হবে। তারপর প্যাথোলজি আলোচনার ক্ষেত্রসমূহ সম্পর্কে তাকে জানতে হবে। তারপর জেনারেল প্যাথোলজি যে ব্রাঞ্চটা আমরা একটু আগে পড়ে আসছি সেই ব্রাঞ্চ সম্পর্কে জানতে হবে। সিস্টেমেটিক প্যাথোলজি সম্পর্কে, এই শাখাটা সম্পর্কে, এবং এই শাখায় যা যা আলোচনা করা হয়, যেমন এই শ্বাসতন্ত্রে সংঘটিত রোগসমূহ, পরিপাকতন্ত্রে সংঘটিত রোগসমূহ, এগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্রে সংঘটিত রোগসমূহ, মূত্র সংবহন তন্ত্রে, তারপরে ত্বক এবং উপাঙ্গ তন্ত্রে, স্ত্রী প্রজনন তন্ত্রে, তারপর পুরুষ প্রজনন তন্ত্রে, স্নায়ুতন্ত্রে, অন্তঃক্ষরা তন্ত্রে সংঘটিত রোগসমূহ সম্পর্কে তাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সিস্টেম বেসড তাকে যে ডিজিজ গুলো হয়, এবং সেই ডিজিজের সব ডিজিজ না, একেবারে মৌলিক কিছু ডিজিজ যেগুলো না জানলেই নয়, যেগুলো কমন, সব ডিজিজ যারা গ্রাজুয়েশন করছে অথবা যারা পোস্ট গ্রাজুয়েট তারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করবে। কিন্তু আপনারা যারা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আছেন তারা হচ্ছে মৌলিকভাবে একেবারে প্রাইমারি লেভেলে যে ডিজিজ গুলো আছে এগুলো সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতে হবে। এরপর আর কি জানতে হবে একজন প্যারামেডিক্যাল প্র্যাকটিশনারের, যেমন বেসিক ব্লাড এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন, তার রিপোর্ট সম্পর্কে জানতে হবে। মৌলিক কিছু রক্ত পরীক্ষা আছে এগুলো সম্পর্কে তার জানতে হবে। বেসিক সেরোলজিক্যাল কিছু টেস্ট আছে, ইনভেস্টিগেশনস আছে, এগুলো তার বুঝতে হবে, রিপোর্ট বুঝতে হবে। বেসিক ইউরিন এক্সামিনেশন রিপোর্ট বুঝতে হবে। বেসিক স্টুল এক্সামিনেশন রিপোর্ট বুঝতে হবে। বেসিক আলট্রাসোনোগ্রামের রিপোর্ট বুঝতে হবে। বেসিক সিটি স্ক্যান রিপোর্ট বুঝতে হবে তাকে। বেসিক এমআরআই এর রিপোর্ট বুঝতে হবে। অ্যাটলিস্ট আপনি যেন দেখে চিনেন যে হ্যাঁ এটা এমআরআই রিপোর্ট, দেখে চিনেন এটা সিটি স্ক্যান রিপোর্ট। এরপরে বেসিক এক্সরে রিপোর্ট সম্পর্কে তাকে বুঝতে হবে, যে আপনি যেন দেখে একটু বুঝেন যে হ্যাঁ এখানে একটা ফ্র্যাকচার হয়েছে, আপনার দ্রুত হসপিটালে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। এইটুকু যাতে আপনি ধরে দিতে পারেন, একেবারে ম্যাসিভ লেভেলের পরিবর্তনগুলো যেন আপনি ধরে দিতে পারেন পেশেন্টকে, এবং এটার জরুরি কতটুকু ইমার্জেন্সি সেটা যেন রোগীকে বুঝাই দিতে পারেন, এবং সঠিক সময়ে রোগীকে সঠিক পরামর্শটা যেন দিতে পারেন। এই জন্য এই ন্যূনতম রিপোর্ট আন্ডারস্ট্যান্ডিংটা আপনাকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা জানবো যে এক্সপ্রেশন অফ ডিজিজ বা রোগের যে বহিঃপ্রকাশ আছে, রোগের প্রকাশ। রোগ আসলে আমরা যে এতক্ষণ পড়ে আসছি ডিজিজ যখন হবে একটা স্বাভাবিক, যেমন ধরেন আপনার কিডনির একটা অসুস্থতা হলো, ঠিক আছে, স্বাভাবিক ফাংশন আপনি জানেন, এবং কোনো একটা অসুস্থতা হলো মানে অ্যাবনর্মালিটি বা পেইনফুল একটা ব্যাপার আসলো, কিডনিকে যখন রোগে পেয়ে বসবে তখন কিডনি প্রদত্ত কিছু এক্সপ্রেশন বা বহিঃপ্রকাশ লক্ষণ প্রকাশিত হবে আর কি। ঠিক আছে, এর মধ্যে তিনটা মাধ্যমে বেসিক্যালি এগুলা আমরা বুঝতে পারবো কোনো পেশেন্টে রোগ আক্রান্ত কিনা। সেই রোগ আক্রান্ত ব্যক্তির এই ডিজিজের বহিঃপ্রকাশ তিনটি মাধ্যমে ঘটতে পারে। প্রথমত সাইন, রোগের চিহ্ন; দ্বিতীয়ত সিমটমস, রোগের লক্ষণ; তৃতীয়ত হচ্ছে ইন্টারনাল চেঞ্জেস, আভ্যন্তরীণ পরিবর্তন। এই তিনটা মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন সাইন কি জিনিস? সাইন হচ্ছে আপনি একটা পেশেন্ট যখন আপনার কাছে আসবে, সেই পেশেন্টের যখন আপনি পালস রেট দেখবেন, বা ব্লাড প্রেশার দেখবেন, রেসপিরেটরি রেট দেখবেন, টেম্পারেচার দেখবেন, অর্থাৎ পেশেন্ট যেটা বলতে পারছে না আপনি যেটা ধরে ছুঁয়ে অথবা আপনার ডিভাইস দিয়ে মেজারমেন্ট করে অথবা আপনি পালপেট করে, অর্থাৎ আপনি ক্লিনিক্যালি তাকে এক্সামিন করে যা কিছু পেলেন সেটা সাইন। আর সিমটমস হচ্ছে পেশেন্ট এসে যেটা বললো যে আমার জ্বর, আমার শরীর ব্যথা, আমার মাথা ব্যথা, এগুলো হচ্ছে পেশেন্ট বলবে আমার হাত পা ভারী ভারী হয়ে আছে, মনে হচ্ছে ফুলে গেছে, কিন্তু আপনি ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখলেন তার ইডিমা আসছে, এটা হচ্ছে সাইন। ইডিমা একটা সাইন, কিন্তু হাত পা ভারী হয়ে আছে এটা একটা সিমটমস। তো এরকম সিমটমস হচ্ছে পেশেন্ট যেটা বলবে, সাইন হচ্ছে আপনি যেটা খুঁজে বের করবেন এক্সামিনেশন করে। আর ইন্টারনাল চেঞ্জেস হচ্ছে যে আভ্যন্তরীণ ভাবে কি কি পরিবর্তন হলো আপনার দেহের ভিতরে, ওই পেশেন্টের দেহের ভিতরে কি কি চেঞ্জ আসছে, ব্লাডে কি চেঞ্জ আসলো, সেরোলজিতে কি চেঞ্জ আসলো, ওই স্পেসিফিক অর্গানে, সিমটম বেসড স্পেসিফিক অর্গানে কি চেঞ্জ আসলো, সেটা আমরা
আমরা যখন খুঁজে বের করব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তখন আমরা বুঝতে পারবো তার আভ্যন্তরীণ কি ধরনের পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। এই তিন মিলে আমরা বলতে পারবো একটা পেশেন্ট বা একটা রোগী রোগাক্রান্ত, এবং রোগের ধরন কি, কি পরিমাণ রোগ, এগুলো সবকিছু বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ডিজিজের এক্সপ্রেশন বা ডিজিজের বহিঃপ্রকাশ। ঠিক আছে, এবার আসেন আমরা ইনফ্লামেশন বা প্রদাহ কি জিনিস সেটা জানবো। আমরা যে একটু আগে ব্রাঞ্চেস অফ প্যাথোলজি পড়ে এসেছি, তার মধ্যে জেনারেল প্যাথোলজির অন্তর্গত হচ্ছে এই ইনফ্লামেশন বা প্রদাহ। তো প্রদাহ কি জিনিস, এখানে সংজ্ঞাটা দেখে আমরা একটু লক্ষ্য করি। ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যটা হলো ক্ষতি প্রতিরোধ করা। ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যে স্থানিক আঘাতের প্রতি, অর্থাৎ লোকাল একটা যদি কোনো কারণে কোনো কারণ দ্বারা স্থানীয়ভাবে কোনো ক্ষতি হয়, সেই লোকাল বা স্থানীয় আঘাতের প্রতি রক্ত সরবরাহ প্রাপ্ত জীবন্ত কলা, মানে যেটা জীবন্ত হইতে হবে এবং এটার ভিতরে রক্ত সরবরাহ থাকতে হবে, এই ধরনের কলা কি করে একটা জটিল প্রতিক্রিয়ামূলক কার্যকলাপ সংঘটিত হয়। একটা জটিল প্রতিক্রিয়ামূলক কার্যকলাপকে এই প্রদাহ বা ইনফ্লামেশন বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে যখন আমাদের বডিতে কোনো ধরনের আঘাত আসে, সেই আঘাতের প্রতি বডি, এই আঘাতটা যদি একটা অ্যাকশন হয়, তাহলে এই অ্যাকশনের এগেইনস্টে আমাদের বডি একটা রিঅ্যাকশন করবে বা রেসপন্স করবে। এটাকে বলছি আমরা প্রতিক্রিয়া। এবং এই প্রতিক্রিয়াটা, এই রেসপন্সটা বা রিঅ্যাকশনটা হবে একটা কমপ্লেক্স জটিল প্রতিক্রিয়া। উদ্দেশ্য কি, ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যে। অর্থাৎ শরীরে যখন কোথাও ক্ষতি হবে, সেই ক্ষতিটা বডি ডিটেক্ট করবে এবং এই ক্ষতিটা প্রতিরোধ করার জন্য সেই ওই আঘাতের এগেনস্টে আরো একটা রিঅ্যাকশন করবে, একটা রেসপন্স করবে, একটা জটিল রেসপন্স করবে। এই জটিল প্রতিক্রিয়ামূলক কিছু কার্যকলাপ প্রকাশিত হবে সেখানে, যেই জায়গাটাতে আঘাতপ্রাপ্ত হইল সেই জায়গাটাতে কিছু জটিল প্রতিক্রিয়ামূলক কার্যকলাপ সংঘটিত হবে। এই কার্যকলাপগুলোকেই বলা হচ্ছে প্রদাহ। এই অবস্থাটাকেই বলা হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন। বুঝে আসছে আশা করি, সামনে কথা বললে আরো বেশি বুঝতে পারবেন, যখন আমরা সাইন অফ ইনফ্লামেশন পড়বো তখন আরো বুঝতে পারবেন আশা করছি। যেমন মেডিকেল পরপদ যে সাফিক্স রয়েছে, আমরা মেডিকেল টার্মিনোলজি, এই লেকচারে 2বার আসছে কথাটা মেডিকেল টার্মিনোলজি, তার মানে একটা ইম্পর্টেন্ট কথা মেডিকেল টার্মিনোলজি, ভালো করে বুঝে নেবেন। তো মেডিকেল টার্মিনোলজির মধ্যে সাফিক্স, প্রিফিক্স নয়, সাফিক্স, পরপদ, কোন শব্দের শেষে যদি আইটিআইএস এই শব্দটি থাকে, তাহলে ওই শব্দটি দ্বারা বোঝাবে প্রদাহ, ইনফ্লামেশন। মানে এই শব্দের অর্থ যেটাই হোক না কেন, এটার মানে ফাইনাল অর্থ দাঁড়াবে এটা একটা প্রদাহ। যেমন ধরেন ডার্মাটাইটিস, আইটিস, দেখেন ডার্মাটাইটিস, আইটিস লাস্টে আছে কি আইটিস। ডার্মা মিন্স হচ্ছে স্কিন, আইটিস মানে প্রদাহ অর্থাৎ ত্বকের প্রদাহ। একই সাথে সেলুলাইটিস, সেল মানে হচ্ছে কোষ, আইটিস মানে ইনফ্লামেশন অর্থাৎ কোষের প্রদাহ। একই সাথে কনজাংটিভাইটিস, কনজাংটিভা মানে হচ্ছে চোখের একটা অংশের নাম, এখানে প্রদাহ হয়েছে তার মানে এটা কনজাংটিভাইটিস। তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসে প্রদাহ হয়েছে, এটা হচ্ছে ব্রঙ্কাইটিস। একই সাথে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, আপনারা পড়েছেন অ্যাপেন্ডিক্সে প্রদাহ হয়েছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে যেগুলো দেখলাম, এটা হচ্ছে ইনফ্লামেশনের উদাহরণ, এবং ইনফ্লামেশন কি জিনিস আমরা মৌলিকভাবে একটু বুঝতে পারলাম। এখন আমরা দেখি যে প্রদাহ এর পূর্ব শর্ত কি, প্রিরিকুইজিশন কি, ইনফ্লামেশন অফ প্রিরিকুইজিশন, প্রিরিকুইজিশন অফ ইনফ্লামেশন, অর্থাৎ প্রদাহের পূর্ব শর্ত কি, অর্থাৎ এই যে ইমিউন রেসপন্সটা আসবে বডিতে, এই ইমিউন রেসপন্স আসার, এই যে প্রতিরক্ষা যে একটা রিঅ্যাকশন বলছি আমরা, এটা আসার পূর্ব শর্তটা কি? পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই একটি আঘাত থাকতে হবে। যদি বডিতে আঘাতই না থাকে তাহলে তো এটার প্রতিরোধ করার কোনো প্রশ্নই আসে না। তার মানে প্রথমত একটি আঘাত থাকবে এবং এই আঘাতের এগেইনস্টে সেই প্রতিক্রিয়াটা, ইনফ্লামেশনটা হবে। দ্বিতীয়ত টিস্যুটি জীবন্ত থাকতে হবে। যদি জীবিত টিস্যু হয় তাহলে না সেটা একটা রিঅ্যাকশন করবে, রেসপন্স করবে। যদি মৃত হয়, আপনি মৃত মানুষকে নাড়াচাড়া দিলে সে কি নাড়বে, চলবে? কিছুই হবে না। অবশ্যই জীবিত থাকতে হবে, জীবিত থাকলে সে হচ্ছে যে এটা একটা রিঅ্যাকশন করবে। ঠিক আছে, যেমন আপনার একটা হাতের একটা চামড়া উপরে উঠে আছে, মরে একবারে শুকনা হয়ে আছে, এখন এটার উপরে আপনি যাই করেন না কেন, ঘষাঘষি করেন না কেন, এটাকে একটু টুকরা টুকরা করে কাটেন না কেন, এখানে কোনো ধরনের প্রদাহ সৃষ্টি হবে না, ইনফ্লামেশনের সাইন আসবে না। ঠিক আছে, তাহলে টিস্যুটা জীবন্ত হইতে হবে। তৃতীয় কথা হচ্ছে টিস্যু অবশ্যই ভাস্কুলার হইতে হবে, এটাতে অবশ্যই রক্তনালী থাকতে হবে, রক্ত সরবরাহ থাকতে হবে। যেমন ধরেন আমাদের যে চুল কাটে, নখ কাটে, এগুলো কি কখনো প্রদাহর সাইন আসে? অর্থাৎ এগুলো কি ফুলে যায়, লাল হয়ে যায়, এগুলোতে ব্যথা হয়, এগুলো গরম হয়ে যায়? হয় না। কারণ হচ্ছে আমাদের চুল,
আমাদের নখ, এগুলাতে কি হয়, অ্যাভাস্কুলার, এগুলোতে রক্ত কোনো ধরনের সরবরাহ থাকে না, এগুলো ডিফিউশনের মাধ্যমে পুষ্টি সরবরাহ করে। এগুলো আমরা পড়াইছি, ঠিক আছে, ত্বক এবং উপাঙ্গ তন্ত্রে, ইন্টিগুমেন্টারি সিস্টেমে আমরা এগুলো পড়াইছি। তাইলে এই তিনটা শর্ত সাপেক্ষে বডিতে ইনফ্লামেশন সংঘটিত হবে, ঠিক আছে। এবার আসেন যে প্রদাহ এর যে উদ্দেশ্য কি, পারপাস অফ ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনের উদ্দেশ্যটা কি, যে উদ্দেশ্যটা প্রদাহটা সংঘটিত হয়েছে সেটার উদ্দেশ্য আমরা একটু আগে দেখে ফেলছি, ঠিক আছে। যেহেতু আমরা বলছি যে প্রদাহ মূলত একটি বডির প্রতিরোধ ব্যবস্থা, এই প্রতিরোধ ব্যবস্থা যেহেতু এটা বুঝলাম যে এটা ক্ষতি প্রতিরোধের উদ্দেশ্যে সেটা সংঘটিত হয়। তারপরে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে যদি যদি কি হয়, যদি ক্ষতিকর কিছু থেকে থাকে তাহলে সেটা অপসারণ করা, ফলে পরবর্তী টিস্যু ক্ষতি প্রতিরোধ হয়। এভাবে যে মানে যদি ক্ষতিকর কিছু থেকে থাকে এখানে, সেটা সে অপসারণ করবে এবং পরবর্তী টিস্যুর ক্ষতি প্রতিরোধ হবে। দ্বিতীয় কথা, যে সকল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি, সেই সকল টিস্যুগুলোকে অপসারণ করা, ফলশ্রুতিতে সে তাড়াতাড়ি সুস্থ হবে। এই দুটা উদ্দেশ্য মূলত নিয়ে, প্রধান উদ্দেশ্য একটা ক্ষতি প্রতিরোধ করা, আর স্পেসিফিক্যালি বলতে গেলে এই দুইটা কথা বলা যায়। এই উদ্দেশ্যে বডিতে ইনফ্লামেশন সংঘটিত হয়। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কত ধরনের ব্যবস্থা দিয়ে দিছে, খালি বডি দিয়ে দেয় নাই, বডি দেওয়ার পাশাপাশি বডিকে বাঁচানোর জন্য বহু প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দিছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। এবার আসেন প্রদাহের কারণ, হোয়াট আর দ্য কজেস অফ ইনফ্লামেশন, সম্ভাব্য কি কি কারণে প্রদাহ হইতে পারে। আমরা একটু আগে দেখলাম পূর্ব শর্তে যে প্রদাহের একটা কারণ থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে কারণগুলো কি কি হইতে পারে, এক নম্বর হচ্ছে আঘাত, ঠিক আছে, যদি কোনো ধরনের ট্রমা হইতে পারে, ঠিক আছে, এটা কাট হইতে পারে, কাট ইনজুরি হইতে পারে, পেনিট্রেটিং ইনজুরি হইতে পারে, ব্লান্ট ইনজুরি হইতে পারে, যে কোনো ধরনের ট্রমা, আঘাত আসতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে ভৌত কারণ, ভৌত কারণগুলোর মধ্যে ফিজিক্যাল, এটাকে বলা ফিজিক্যাল এজেন্ট, ফিজিক্যাল যে কজগুলো রয়েছে, ফিজিক্যাল এজেন্টস গুলো যেমন হচ্ছে তাপমাত্রা, হট মানে বার্ন, তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা বার্ন হইতে পারে, অতিরিক্ত ঠান্ডার কারণে ফ্রস্ট বাইট হইতে পারে, ঠিক আছে, অতিরিক্ত রেডিয়েশনের কারণে রেডিয়েশন ইনজুরি হইতে পারে। এই জাতীয় ভৌত অবস্থাগুলোর উপরে নির্ভর করেও কিন্তু প্রদাহ হইতে পারে। তারপর রাসায়নিক পদার্থ, যেমন কেমিক্যাল যে এজেন্টস গুলো রয়েছে, যেমন ধরেন অতিরিক্ত অ্যাসিডিক কোনো সাবস্টেন্স, অতিরিক্ত অ্যালকালাইন, ক্ষারীয় কোনো সাবস্টেন্স, অক্সিডাইজিং এজেন্ট, এগুলো দ্বারা কি হইতে পারে, রাসায়নিক পদার্থ, এগুলো দ্বারা আমাদের ইনফ্লামেশন সংঘটিত হইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে। তারপর হচ্ছে জীবাণু দ্বারা এই আঘাতটা সৃষ্টি হইতে পারে, ইনজুরি ডিউ টু মাইক্রো অর্গানিজম। তারপরে এই ইমিউনিটির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যে লিম্ফেটিক সিস্টেম আমরা পড়ছি, ইমিউন সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম আমরা পড়ছি কি রোগ প্রতিরোধ, অ্যান্টিজেন অ্যান্টিবডির একটা ব্যাপার। তো এই যে ইমিউনোলজিক্যাল কারণেও কিন্তু ইনজুরি হইতে পারে, ইনজুরি ডিউ টু ইমিউনোলজিক্যাল মেকানিজম, অর্থাৎ ইমিউনিটির কাজ কি ছিল, আমাদের বডিকে রক্ষা করা, বডিকে বিভিন্ন অ্যান্টিজেন থেকে বাঁচানো। তখন সে কি করবে, বডিকে বিভিন্ন ধরনের ফরেন অ্যান্টিজেন থেকে না বাঁচিয়ে সে নিজের শরীরের জিনিসকে সে ফরেন অ্যান্টিজেন মনে করে সে তার এগেনস্টে ফাইট করা শুরু করবে, মানে রক্ষক যখন ভক্ষক হয়, এই আর কি। তো এইটা হচ্ছে ইমিউনোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডারের কারণেও এই ইনফ্লামেশন সংঘটিত হতে পারে। তাহলে আমরা বুঝলাম এত কারণ, কি কি কারণে ইনফ্লামেশন হতে পারে। এখন আমরা দেখবো যে প্রদাহ এর যে চিহ্নগুলো রয়েছে, সাইন অফ ইনফ্লামেশন, কিভাবে দেখে বুঝবো যে আমরা এখানে ইনফ্লামেশন শুরু হয়েছে। এটার প্রধানত চারটি সাইন রয়েছে, এটাকে 4 সাইন অফ ইনফ্লামেশন বলা হয়, ঠিক আছে। প্রদাহের সাইন অফ ইনফ্লামেশন খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা সারা জীবনের জন্য মাথায় গেঁথে রাখবেন, ঠিক আছে। কোথাও যখন ইনফ্লামেশন হয়, ধরে নেওয়া যাক আপনার হাতের আঙ্গুলিতে কোথাও আপনি একটু একটা আঘাত পেলেন জোরে, কোথাও কিছুর একটা ব্লান্ট ইনজুরি হয়েছে, আপনার থেতলানো একটা ইনজুরি হয়েছে, তখন সেই জায়গাটা কি হবে, লাল হয়ে যাবে। সেটাকে আমরা বলছি রোবর, মেডিকেলের ভাষা অনুযায়ী রোবর, যেটাকে জেনারেল ইংলিশের ভাষা অনুযায়ী বলা যেতে পারে রেডনেস, লাল হয়ে যাবে। দ্বিতীয়ত সেই জায়গায় কি হবে, গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়াকে আমরা মেডিকেলের ভাষা অনুযায়ী বলছি ক্যালোর, যেটার জেনারেল ইংলিশ হচ্ছে হটনেস। তারপর তৃতীয়ত কি হবে, ওই জায়গাটাতে একটা ব্যথা অনুভূত হবে, ব্যথা হবে, ঠিক আছে। সেই ব্যথাটাকে মেডিকেলের ভাষা অনুযায়ী আমরা বলছি ডলর, আপনার আর ইংলিশ জেনারেল ইংলিশ অনুযায়ী আমরা বলছি পেইন, সেখানে পেইন অনুভূত হবে। এবং সর্বশেষ চতুর্থ হচ্ছে সেই জায়গাটা ফুলে যাবে। ফুলে যাওয়াটাকে মেডিকেলের ভাষা অনুযায়ী আমরা বলছি টিউমার, জেনারেল ইংলিশ অনুযায়ী সোয়েলিং, অর্থাৎ ফুলে যাবে। এখানে টিউমার মানে কিন্তু ওই যে টিউমার না, টিউমার মিনস হচ্ছে এখানে টিউমার মানে ফুলে যাওয়া, কোনো অংশটা ফুলে উঠলেই সেই অবস্থাটার নামই হচ্ছে একটা
টিউমার। তাহলে এই যে চারটা জিনিস পেলাম আমরা, রোবর, ক্যালো, ডোলর, টিউমার, এই চারটা হচ্ছে সাইন অফ ইনফ্লামেশন। কোথাও যদি আমরা এই চারটা সাইন দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ওখানে একটা ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি হয়েছে, ওখানে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, একটা প্রতিরক্ষা রিঅ্যাকশন বা রেসপন্স তৈরি হয়েছে, এখানে ইনফ্লামেশন শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার এটার কারণ কি জিনিস, সেই কারণ খুঁজে বের করতে হবে। কোথাও যদি এই চারটা সাইন থাকে তাহলে আমরা বুঝবো এখানে ইনফ্লামেশন শুরু হয়েছে। এবার কারণ কি, কারণটা আপনি খুঁজে বের, রোগী যদি পেশেন্ট বলে যে হ্যাঁ এটা আমার এইভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে তো এটা কারণ ফাইন্ড আউট হয়ে গেল। এছাড়াও আরো অনেক হিডেন কারণ থাকতে পারে, ইমিউনোলজিক্যাল কজ থাকতে পারে, মাইক্রো অর্গানিজমের কজ থাকতে পারে। এই দুইটা কজ যদি থেকে থাকে তাহলে আপনি এটা বের করতে হবে, হ্যাঁ, আপনার জ্ঞান বিদ্যা এবং প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, তাইলে এইটুক পর্যন্ত আশা করছি বুঝতে পারছেন আপনারা যে ইনফ্লামেশন কি জিনিস, ইনফ্লামেশনের সাইন, ইনফ্লামেশনের কারণ, ইনফ্লামেশনের পূর্ব শর্ত, এই জাতীয় বিষয়গুলো আমরা জানলাম। এবার আমরা দেখব সংক্রমণ বা ইনফেকশন কি জিনিস। ঠিক আছে, এটাও জেনারেল প্যাথোলজির একটা টপিকস, তবে ইনফ্লামেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন কি বলছে, শরীরের কোনো কোষ, কলা কিংবা অঙ্গের মধ্যে যখন কোনো ধরনের জীবাণুর আক্রমণ ঘটে, অর্থাৎ শরীরের কোনো কোষ, কলা কিংবা অঙ্গের মধ্যে যদি কোনো জীবাণুর আক্রমণ ঘটে এবং যার ফলে সেখানে একটা প্রদাহ তৈরি হয়, যেটা আমরা পড়ে এসেছি একটু আগে, ইনফ্লামেশন, এরকম ইনফ্লামেশন তৈরি হয় কিংবা রোগ অবস্থার সৃষ্টি হয়, তখন সেই অবস্থাটাকে বলা হয় ইনফেকশন। তাহলে এই ইনফ্লামেশন আর ইনফেকশনের মধ্যে পার্থক্য কোথায় দেখেন, সংজ্ঞা থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কোষ, কলা অথবা অঙ্গের মধ্যে যদি জীবাণু দ্বারা আক্রমণ ঘটে, আমরা যে এখানে কজগুলো পড়ে এসেছিলাম, ঠিক আছে, কি কি কারণে এই প্রদাহ হয়, এখানে একটা কারণ ছিল কি, জীবাণু, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম দ্বারা এই ইনফ্লামেশন হইতে পারে। আর এইখানে বলছে শুধুমাত্র জীবাণু দ্বারা যদি প্রদাহ হয়, কোনো শরীরের কোনো অংশে যদি শুধুমাত্র জীবাণু দ্বারা একটা প্রদাহ বা রোগ অবস্থা তৈরি হয়, তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে ইনফেকশন। ঠিক আছে, তাইলে এখানে শর্ত হচ্ছে কি, আঘাত অবশ্যই, এবং আঘাতটা হইতে হবে অবশ্যই ওই যে ইনফ্লামেশন অনেকগুলো কারণ দেখলাম, এই কারণের মধ্যে একটা কারণ, সেটা কি, জীবাণু দ্বারা এই আঘাতটা আসতে হবে। ঠিক আছে, জীবাণু দ্বারা আঘাতটা আসতে হবে। তাইলে কি কি জীবাণু দ্বারা একটা আঘাত হতে পারে এবং একটা ইনফেকশন তৈরি হইতে পারে, যেমন ধরেন ব্যাকটেরিয়া দ্বারা একটা ইনফেকশন তৈরি হইতে পারে, সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাস দ্বারা একটা ইনফেকশন তৈরি হইতে পারে, সেটাকে বলা হচ্ছে ভাইরাল ইনফেকশন। ফাঙ্গাস দ্বারা একটা ইনফেকশন তৈরি হইতে পারে, একটা ক্ষতি তৈরি হইতে পারে, সেটাকে বলা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। প্যারাসাইট দ্বারা একটা ইনফেকশন তৈরি হইতে পারে, সেটাকে বলা হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন। এরকম অন্যান্য আরো অনেক জীবাণু আছে, অনেক মাইক্রো অর্গানিজম আছে যেগুলো একটা ইনফেকশন তৈরি করতে পারে। তাহলে আমরা ইনফেকশন এবং ইনফ্লামেশনের মধ্যে কি বুঝলাম, আমরা বুঝলাম এইটা আমরা বলতে পারি যে সকল সংক্রমণই প্রদাহ, কিন্তু সকল প্রদাহ সংক্রমণ নয়। every infection is inflammation, but every inflammation is not infection। মানে হচ্ছে সকল প্রদাহ কিন্তু ইনফেকশন না, কিন্তু সকল ইনফেকশনই প্রদাহর ফলে হয়েছে, এবং প্রদাহর ফল কারণটা ছিল জীবাণু, মাইক্রো অর্গানিজম। তাইলে যেখানে মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফ্লামেশন তৈরি হবে সেটাই হচ্ছে ইনফেকশন। এবং এই ইনফ্লামেশন তৈরি হলো এখানে ওই ধরনের যে সাইন গুলো পড়ে আসছি আমরা, চারটা সাইন, ঠিক আছে, রোবর, ক্যালর, ডোলর, সোয়েলিং, এই সাইন গুলো এখানেও প্রকাশিত হবে। ঠিক আছে, তো তাহলে আশা করছি বুঝতে পেরেছেন আজকের ক্লাসে আমরা যা কিছু বুঝালাম, পড়ালাম, আশা করছি সহজভাবে রিপিটেডলি ক্লাসগুলো দেখবেন, পড়বেন এবং নতুন নতুন শিখতে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ লার্নিং উইথ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান, আমাদের অনেকগুলো কোর্স পরিচালিত হচ্ছে। কমিউনিটি প্যারামেডিক স্টুডেন্টদের জন্য প্রাইভেট কোচিং আছে, প্রফেশনাল পেশাজীবী ভাই বোনদের জন্য অনেকগুলো প্রশিক্ষণ কোর্স আছে, যেমন ধরেন চর্ম, যৌন, মা ও শিশু, তারপর গাইনি এবং অবস, তারপর হচ্ছে শিশু স্বাস্থ্য সেবা এবং শিশুদের চাইল্ড ডোজ নিয়ে ছোট ছোট 3 মাস মেয়াদী অনেকগুলো প্রশিক্ষণ কোর্স চালু আছে। এছাড়া পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্সগুলো তো আছেই। ঠিক আছে, তো যে কোনো ধরনের কোর্সে ভর্তির জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন সকাল 9টা থেকে রাত 9টার ভিতরে, অথবা সরাসরি কল করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।